প্রিয় দর্শক, স্বাগত জীবনের গল্পে। স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও জনসংখ্যা বিষয়ক দেশ টিভির নিয়মিত এই পাক্ষিক আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি আশা সাবেরা। জীবনের গল্পের গত পর্ব আমরা সাজিয়েছিলাম শিশুদের নিয়ে। এবার আমাদের উপলক্ষ নারী। গত ৮ মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে নানা আয়োজনে এই দিবস পালনের ঘনঘটার সঙ্গে যুক্ত ছিল বাংলাদেশও। তাই আজকের পর্বে আমরা কথা বলবো নারীর সাফল্য সংকট ও সম্ভাবনা নিয়ে। চলুন শুরু করি কথামালা। কন্যা জায়া জননী। নারীকে এভাবে ব্র্যাকেটবন্দি করতে একসময় স্বাচ্ছন্দ্য ছিল সমাজের। সেই অর্গল ভেঙেছে নারী। অন্য সবার সঙ্গে সমান মর্যাদায় মানুষ হিসেবে আত্মপরিচয় প্রতিষ্ঠার যুদ্ধে নেমেছে তারা। এসেছে প্রতিবন্ধকতা, সমাজের আড়চোখ, তারপরও থামেনি অগ্রযাত্রা। তাই তো সব পেশাকে নির্দ্বিধায় বেছে নিচ্ছেন নারীরা। সাফল্যেও ঘাটতি নেই বিন্দুমাত্র। নারীরাও পারে, এই পাড়াতেই এসেছে সমতা। শোনা যাক তাদের কথা। আমি আইটির সাথে ছোটবেলা থেকেই জড়িত। তখন আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারি এবং ওডেস্কে যে কাজ করা যায় এই বিষয়টা সম্পর্কে জানতে পারি। আপনাদেরও অনেক বাধা আসবে, কিন্তু বাধাগুলোকে অতিক্রম করতে হবে। আপনাদেরকে ধৈর্য ধরে সেই পথটাতেই চলতে হবে যেই পথটা আপনি অ্যাচিভ করতে চান। এভাবেই নিজের স্বপ্ন জয়ের কথা বললেন তানজিন। অল্প বয়সে বিয়ে হলেও কিভাবে নিজের অদম্য ইচ্ছাশক্তিতে সকল বাধা অতিক্রম করে একজন সফল ফ্রিল্যান্সার হয়ে উঠলেন জানালেন সেসব কথা। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউএনডিপি ও ইউএসএআইডির সহায়তায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্প বিভিন্ন পেশায় স্বাবলম্বী এমন ২৯ জন নারীকে সম্মাননা দেয়। অনুষ্ঠানে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ফারজানা ইসলাম। বললেন, নারীরা আরও এগিয়ে যাবে যদি বাল্য বিয়ে বন্ধ করা যায় এবং প্রণোদনা মেলে শিক্ষায়। আমরা একজন করে যারা আছি তারা শুধু একটা আলোর বর্তিকা, যেখান থেকে অন্যরা এই আলোর ছায়া পেয়ে এই আলোর ছটায় অনেক দূর চলে যাবেন, সেইটি আমাদের আশা। আর্লি ম্যারেজ বা চাইল্ড ম্যারেজ হবে কি হবে না বাংলাদেশে, এই বিতর্কের আর কোনো সুযোগ নাই। এটা হতেই পারে না। চাইল্ড ম্যারেজ বন্ধ হতেই হবে। নারী তার পুরুষ সহকর্মীর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সমান মর্যাদায় নিজেদের সমতা নিশ্চিত করার যোগ্যতা প্রমাণ করেছে। চিকিৎসা, শিক্ষা, ব্যবসা, আইন, আদালত, গণমাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে নিজ নিজ কর্মদক্ষতা নারীকে সেই স্বকীয়তা এনে দিয়েছে। শোনা যাক সেসব গল্প। একজন নারী চিকিৎসকের কিন্তু সুপার ওম্যান হওয়া লাগে আমি বলবো। কারণ আপনি একদিকে যেমন আপনি সামাজিক দিকটা আছে, আপনি একজন মা, সবচেয়ে উপরে আপনি একজন মা, কিন্তু আপনি যখন চিকিৎসা ক্ষেত্রে যাচ্ছেন আপনি কিন্তু একজন ডাক্তার, আপনি রোগীর জীবন নিয়ে করছেন। সেখানে কিন্তু কোনো কম্প্রোমাইজের প্রশ্নই ওঠে না। এই ব্যালেন্স করাটা কাজের জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন সব কিছুকে ব্যালেন্স করতে পারাটা খুব জরুরি এবং এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যখন আমি রিপোর্টার হিসেবে কাজ করেছি, একটা স্পটে দেখা গেছে যে ধরেন 20 জন রিপোর্টার, তার মধ্যে 19 জনই ছেলে, আমি একা মেয়ে ছিলাম, কিন্তু আমাকে কিন্তু সমান ফাইট করতে হয়েছে। দ্যাট মিনস যে একটা ইনফরমেশন কালেক্ট করার ক্ষেত্রে এটা গ্যাদার করে দেন এটাকে এডিট করা সব কিছু কিন্তু আমাকে ফাইট করেই করতে হয়েছে। সো ওখানে যদি আমি নারী হিসাবে কোনো প্রেফারেন্স কিন্তু পাইনি বা চাইও নি। সো এই ক্ষেত্রে আমার মনে হয় পেশাজীবী হিসাবে নারী নিজেকে ভাবাই কিন্তু দুর্বল করে ফেলা। রানা প্লাজা বলুন, বিডিআর বিদ্রোহ বলুন, সাধারণ কোনো ক্রিমিনাল রিপোর্ট, ক্রাইম রিপোর্ট বলুন, যে কোনো ধরনের রিপোর্ট মেয়েরা করছে। সুতরাং রিপোর্টার হিসেবে মেয়েরা কাজ করতে পারে কি না বা মেয়েরা রিপোর্টিংয়ে কেমন করছে সেটা নিয়ে আর কোনো সন্দেহের জায়গা আছে বলে মনে হয় না। খেলাধুলায়ও নারীর অংশগ্রহণ ও সাফল্য এক নীরব বিপ্লব। পুরুষদের খেলা বলে প্রচলিত ধারণাগুলো ভেঙে যাচ্ছে এভাবেই। প্র্যাকটিস দেখে আমার খুলনা জেলার সবাই কোচ টোচ বলেন, যারা বলেন, সবাই দেখে খুব ইন্টারেস্ট যে একটা ছেলেদের মতন আমি সব কিছু ব্যাটিং এত সুন্দর করে যাই, ছেলেদেরও এরকম। ওইখান থেকে আমার প্র্যাকটিস শুরু। জেলা ম্যাচে আমার ফার্স্ট একটা সেঞ্চুরি ছিল 104 রান, ওইখানে ভালো পারফরম্যান্স ছিল। তারপর আমরা চলে যাওয়ার পরে আপনার 2007-এ হচ্ছে আপনার ন্যাশনাল ক্যাম্প ডাকা।
একটা সময় ছিল যখন তারা ছিলেন ছাত্রী, গৃহিণী বা অন্য কিছু। আজকে তাদের পরিচয় একজন সফল উদ্যোক্তা হিসেবে। এই সফলতা একদিনে আসেনি। অদম্য মনোবল, প্রচণ্ড ইচ্ছাশক্তি আর প্রতিকূলতাকে জয় করার তীব্র বাসনাই তাদের দিয়েছে সাফল্য। আসুন জানি তেমন দুজন নারী উদ্যোক্তার কথা। মহিলাদেরকে নিয়ে কাজ করার ইচ্ছাটা আমার সবসময় ছিল। আমরা কেউই জানি না অ্যাকচুয়ালি মাস স্কেলের মহিলা যারা নাকি সত্যিকারের এন্টারপ্রেনার, তাদেরকে নিয়ে কথা বলার কি আছে। সবাই খুব ইন্টারেস্টেড, কিন্তু যেহেতু এই জিনিসটা একটা নতুন, সেহেতু অনেকের কাছে একটু দ্বিধাদ্বন্দ্ব। তো আমিও দ্বিধাদ্বন্দ্ব করতে করতে 2000 সনে করেই ফেললাম এই মহিলা সংগঠন, উমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। নিজের জীবনের সাফল্য গাথা এভাবেই বললেন ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা নাসরিন আওয়াল। সেটা চিন্তা করে দেখলাম যে আচ্ছা, এত মহিলা কাজ করছে কিন্তু কেউই জানে না যে এরা এন্টারপ্রেনার। এক যুগেরও বেশি সময় ধরে অর্থ, শিল্প ও বাণিজ্য জগতে নাসরিন আওয়ালের বিচরণ। MF কনজিউমার্স লিমিটেড এবং জঙ্গবু মাল্টিমোড কেমিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। প্রতিষ্ঠা করেছেন উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এসমি ফাউন্ডেশন। তবে সাফল্য আসেনি একদিনে। জানালেন সেসব চ্যালেঞ্জের কথাও। শুরুটাই আমার একটা বিরাট বাধা, চ্যালেঞ্জ ছিল। আর তারপরে যে ব্যাংকের লোনগুলো কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। আমরা অনেক কথা যেতে 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 প্লাস আপনার সেন্ট্রাল ব্যাংকও এখন দেখলো যে এটা নিয়ে কথা বলা দরকার, ওনারাও কথা বলছেন এবং আমরাও আমাদের চালিয়ে যাচ্ছি, যার জন্য নাকি আপনার কিছুটা 2-1টা ব্যাংক শিথিল হয়েছে, কিন্তু সব ব্যাংক না, এখনও কিন্তু মহিলারা স্ট্রাগল করছে। স্বপ্ন সাফল্যের পথে হাঁটা আরেক নারী মনোয়ারা হাকিম আলী। কয়েক দশক আগে যখন ব্যবসা বাণিজ্যে নারীর অংশগ্রহণ কল্পনাও করা যেত না, তখনই উত্থান মনোয়ারা হাকিম আলীর। বর্তমানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সহ-সভাপতি তিনি। একই সঙ্গে তিনি চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতিও। বাংলাদেশের প্রেক্ষাপটে নারী উদ্যোক্তা, যেটা এখন আমি নিজেও একজন নারী উদ্যোক্তা, সেই ক্ষেত্রে আমাদের তেমন কোনো ফোকাস বা তেমন স্বীকৃতি ছিল না যে নারী উদ্যোক্তা বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ, বা নারী উদ্যোক্তাদের যে একটা অংশ, নারী উদ্যোক্তা যে এই দেশেরই একটা পার্ট বা অংশ, যে তারা যে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যে তাদের একটা সম্পৃক্ততা, এই জিনিসটা বোধহয় একটু আমাদের সমাজে মানুষদের একটু সচেতনতার একটু অভাব ছিল। মনোয়ারার সাফল্যের হাত ধরে আজ চট্টগ্রামে শত শত নারী হয়েছেন ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা। তবে সমাজে নারীদের অগ্রগতির ক্ষেত্রে পুরুষদের সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মনে করেন তিনি। তা এখন এই পর্যায়ে কাজ করতে এসে প্রতিকূলতা হলো আমাদের সামাজিক, প্রথম তো আমাদের ফ্যামিলি, যে পরিবার ভেতরে একটা আত্মবিশ্বাস ফ্যামিলি মেম্বারদের ভেতর, যে বাইরে গিয়ে আমি নিরাপদ থাকবো কিনা। আমাদের সমাজে মেয়ে যখন বিয়ে হয়, বিয়ের আগে তার বাবাই হলো বড় সাপোর্ট, আর আমাদের বিয়ের পরে কিন্তু হাজবেন্ড বিগ সাপোর্ট। তো সেই জন্য আমি মনে করি যে ফ্যামিলির একটা আমাদের পরিবেশে ফ্যামিলির একটা বাধা ছিল, সেই ফ্যামিলির বাধাগুলো কিন্তু এখন ওভারকাম করছে আমাদের মেয়ের। জীবনের গল্পে এখন বিরতি নিচ্ছি। যখন ফিরবো তখন দেখব আরও কিছু গল্প কথা। সে অপেক্ষায় থাকুন দেশ টিভির সঙ্গে। আবারও ফিরে এলাম জীবনের গল্পে। সঙ্গে আছি আমি আশা সাবেরা। নারীর অংশগ্রহণ আজ সর্বক্ষেত্রে। পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাহসিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তারা। বেড়েছে দুঃসাহসী ও চ্যালেঞ্জিং পেশায় অংশগ্রহণ। নারীরা জয় করেছেন প্রতিকূলতা ও সীমাবদ্ধতাকে। সবাই আমাকে বলতেছে যে তুমি একটা নারী হয়ে কিভাবে একটা ট্রেন চালাবে, যেখানে আমরা পুরুষরা পারি না। যাই হোক, তুমি এইখান থেকে এই পেশা থেকে চলে যাও, কারণ এটা তোমার পক্ষে সম্ভব না। দীর্ঘ 12 বছর ধরে আমি এভাবেই সংগ্রাম করে, সবার সাথে সংগ্রাম করে টিকে আছি এবং কাজ করে যাচ্ছি। নারীদের কিভাবে সংগ্রাম করে সামনের দিকে এগোতে হয়, নিজেদের অবস্থান সুদৃঢ় করতে হয়, নারী দিবসের এক অনুষ্ঠানে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরলেন বাংলাদেশের প্রথম নারী রেল চালক সালমা খাতুন। নারীরা এখন আর পিছিয়ে নেই, এগিয়ে আসছেন কঠিন কায়িক পরিশ্রমের কাজে, গ্রহণ করছেন
দুঃসাহসী ও চ্যালেঞ্জিং পেশা। পুলিশ, র্যাব, আনসারের নারীরা তো আছেনই, এখন সেনা, নৌ বা বিমান বাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনীতেও নারীরা সক্রিয় ব্যাপকভাবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তারা যাচ্ছেন দেশে দেশে শান্তি মিশনে। ধৈর্য, অধ্যবসায়, কর্মদক্ষতা, মেধা আর অসীম সাহসিকতার মেলবন্ধন ঘটিয়েছেন তারা শ্রমে, ঘামে। কেউ আকাশে রয়েছেন বিমান অভিযানে, কেউ বা কয়েক হাজার ফুট ওপর থেকে প্যারাসুট নিয়ে মাটিতে নেমে আসছেন। I quote, journey of 1,000 miles must begin with a single step. I unquote. Yes, it's been 14 years. Female officers joined in profession of Bangladesh Army with the passion. Being proud member of Bangladesh Army, I always opted to take all the challenges and adventures to contribute at the fullest of my capability. And I am very much fortunate to get an opportunity to attend the paratrooping course, which was undoubtedly very adventurous. আমরা যারা স্বপ্ন দেখি, আমরা যারা স্বপ্ন দেখতে ভালোবাসি, আমরা যদি আমাদের লক্ষ্য অর্জনে কাজ করে যাই তাহলে আমাদের স্বপ্ন পূরণ সম্ভব। সব বাধা অতিক্রম করতে, স্বপ্ন পূরণে এভাবেই দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছেন নারীরা। এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারও বললেন সেই কথা। এই যে আমি যাব, আমি কাজটা করব, এই জিনিসটা ডিটারমাইন করাই প্রথম কাজ, যে হ্যাঁ করব। তারপর যদি কেউ চিন্তা করে যে হ্যাঁ আমি করব, তারপর নিজেকে তৈরি করা। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু নারীদের অংশগ্রহণ এত বেশি শক্তিশালী এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে, নারীদেরকে আসলে পিছনে নিয়ে যাওয়ার আসলে কোনো কিছু নেই, আর সম্ভব না পেছনে নিয়ে যাওয়া। তারা সামনে এগিয়ে যাচ্ছে, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমি নিশাত মজুমদার যখন আগে ছিলাম, তখন হয়তো বা আমি যদি একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলতে চাইতাম, কেউ কিন্তু আমার কথা শুনতো না। কিন্তু এখন আমি যদি একটা কথা বলি, মানে একজন দুজন মানুষ হলেও কিন্তু দাঁড়িয়ে কথা শুনবে। এটা একটা পরিবর্তন। স্বাস্থ্যসেবা, শিক্ষা, কাজের সুযোগ পাওয়া ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে নারীরা। বিশ্বের নারী পরিস্থিতি সূচকে বাংলাদেশের অবস্থান ৬৮তম, যা দক্ষিণ এশিয়ায় সেরা। বেড়েছে সাক্ষরতার হার, বিদ্যালয়ে এসেছে শতভাগ ভর্তির হার, ছাত্রছাত্রীতে সমতা। এই অগ্রগতির কারণেই শিক্ষাক্ষেত্রে রোল মডেল এখন বাংলাদেশ। নারীরা এগিয়ে যাচ্ছে। জেনেভা ভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশ্ব লিঙ্গ বৈষম্য প্রতিবেদন ২০১৪তে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষায় নারীর অংশগ্রহণের সূচকে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে প্রাথমিকে এখন ৯৮,০৪,০২০ জন ছাত্রী পড়াশোনা করছে, যেখানে একই পর্যায়ে ছাত্রদের সংখ্যা পিছিয়ে পড়েছে। সেই সংখ্যা এখন ৯৭,৮০,৯৫৩ জন। শিক্ষায় বাংলাদেশের অর্জন অনেক পৃথিবীর অনেক দেশই উদাহরণ হিসাবে নিয়েছে বাংলাদেশকে। সামাজিক উন্নয়নের সব সূচকে বাংলাদেশ কিন্তু এগিয়ে। তার মধ্যে একটা হচ্ছে শিক্ষা, এবং শিক্ষায় আবার নারীর অংশগ্রহণ। ৯০-এর দশক থেকে আমরা দেখেছি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসার পরপরই কিন্তু একটা গতি আবার সূচিত হয় শিক্ষার ক্ষেত্রে। যখন সরকার বিশেষ করে মেয়েদের উপবৃত্তি, মেয়েদের জন্য ফ্রি করে দেয়া পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, দশম শ্রেণী, তার সাথে তাল মিলিয়ে আমরাও কাজ করেছি। এবং গণস্বাক্ষরতা অভিযানের কাজটাই হচ্ছে যে যারা সুবিধা বঞ্চিত, যাদের হয়তো দৃষ্টির আড়ালে, যারা হয়তো থেকে যাচ্ছে, তাদের সম্পর্কে নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা। শুধু প্রাথমিকে নয়, মাধ্যমিক শিক্ষায়ও মেয়েরা এগিয়েছে। মাধ্যমিক স্তরে মোট শিক্ষার্থীর ৫৩% ছাত্রী। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন বলছে, সূচকেও যে কারণে এই অঞ্চলের প্রথম সারির ১০ দেশের একটি বাংলাদেশ। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ার মধ্যে একেবারে সবার ওপরে। সরকার গেছে, সরকার এসছে, কিন্তু মেয়ে, শিশু বা নারীর শিক্ষার প্রতি কিন্তু যে ইতিবাচক নীতিমালাগুলো, সেগুলো কিন্তু পরিবর্তন হয়নি, সেগুলো এগিয়ে গেছে। এটা হচ্ছে একটা যে সাংঘাতিক রকম রাজনৈতিক অঙ্গীকারটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছে। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে শিক্ষার জন্য সর্বস্তর একটা চাহিদা তৈরি হয়ে গেছে। অবশ্য উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ এখনো তুলনামূলকভাবে অনেক কম, তবে ধীরে ধীরে বাড়ছে এ সংখ্যা। সেক্ষেত্রে জেএসসি পর্যন্ত মেয়েদের অংশগ্রহণ 51%, এবং মাধ্যমিকেও মেয়েদের অংশগ্রহণ প্রায় সমান 49-51।
এইচএসসিতে একটু কমেছে এবং উচ্চশিক্ষায় গিয়ে নারীর অংশগ্রহণ 35%। আমি বলবো যে এই 35%ও কিন্তু 10 বছর আগের তুলনায় বা আমাদের সময়ের তুলনায় এটা অনেক অভাবনীয় একটা অগ্রগতি বলা যায়। সংশ্লিষ্টরা মনে করেন সার্বিকভাবে নারীর এই অগ্রযাত্রাকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন সামাজিক ও পারিবারিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আর সবার আগে প্রয়োজন নারীকে শুধুমাত্র নারী না ভেবে মানুষ ভাবার মানসিকতা গড়ে তোলা। প্রথম বাধাটাই হলো সমাজ এবং পরিবারের দৃষ্টিভঙ্গি। সেই পরিবারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় না বলেই যখন আর্থিকভাবে একটা বাবা সচ্ছল কম থাকে তখন তিনি তার মেয়ে সন্তানকে স্কুলে যাওয়া বন্ধ করে দেন। আগে নারীকেই প্রথম মনে করতে হবে যে আমি একজন মানুষ, আমার প্রথম পরিচয় আমি একজন মানুষ। তাই মানুষ হিসাবে আমার যেমন সমান সুযোগ আমি চাই, সমান অধিকার চাই, তেমনি দায়িত্বও আমি কিন্তু কর্মক্ষেত্রে সমানভাবেই করব। জীবনের গল্পে আবারও একটি বিরতি। যখন ফিরব তখন থাকবে আরও আয়োজন। সে অপেক্ষায় থাকুন দেশ টিভির সঙ্গে। আবারও ফিরে এলাম জীবনের গল্পে, সঙ্গে আছি আমি আশা সাবেরা। গত 2 দশকে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বেড়েছে, কিন্তু নারী হয়ে ওঠার আগেই বৈষম্য ও বাধায় আটকা পড়ে যায় অনেক মেয়ের জীবন। শিশুকন্যা থেকে প্রতিটি ধাপে স্বাভাবিক বিকাশ ও উন্নয়নের সুযোগটা দেশে এখনও সীমিত। আজও বাংলাদেশে 66% মেয়েরই বিয়ে হয় 18-র আগে। মেয়েদের স্বাস্থ্য পুষ্টির বিষয়ে গুরুত্ব নেই অনেক পরিবারে। সমাজ থেকে এই অবহেলামূলক মনোভাব ঝেড়ে ফেলার সংগ্রামটা তাই নারীকে চালিয়ে যেতেই হবে। সবাই গ্রামের ভিতরে চাইছে যে বাড়িতেই থাকি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়লে এই হয়ে যাবে সে হয়ে যাবে। অনেক সামাজিক কুসংস্কার ছিল, তারপরেও অনেক স্ট্রাগল করে এখানে আসতে হয়েছে। অনেক বাধা আর কি। মেয়ে হিসাবে মেয়েদের এত উচ্চশিক্ষা দরকার নেই, থাক এখানে ইন্টারমিডিয়েট পাস করছে বিয়ে দিয়ে দাও। মেয়ে হিসেবে এত দূরে পাঠাইতে তারা রাজি হয় নাই, তারপর আমি একটু জোর করে আসতে হয়েছে আর কি। এই দুই শিক্ষার্থীর কথাই বলে দেয় নারীর প্রতি মানসিকতা এখনো কোন পর্যায়ে রয়েছে, কোন চ্যালেঞ্জে জিততে হবে নারীকে। নানা ধরনের সামাজিক সংস্কার, ধর্মীয় ফতোয়া নারীর প্রগতির পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে আছে। তবে নারীর এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে ধরা হয় বাল্যবিয়েকে। বাংলাদেশে অন্তত 66% মেয়ের বিয়ে হচ্ছে 18 বছরের আগে। কি উপায় এ থেকে মুক্তির? সম অধিকারের যে বিষয়টা আছে, নারীদেরকে অনেকখানি এগিয়ে নিয়ে আসা হয়েছে, কিন্তু যখনই সম অধিকারের সমমর্যাদার বিষয়টা আসে সেখানে যে একটা সমস্যা দাঁড়ায়। আর ইদানিংকালে আমরা খুবই উদ্বিগ্ন আছি একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে মেয়েদের বিয়ের বয়সটা। এটাও কিন্তু ওই ধারণা থেকেই এসেছে যে মেয়েদেরকে যত তাড়াতাড়ি পারা যায় বিয়ে দিয়ে দেওয়াটা ভালো। হ্যাঁ, কারণ 16 বছরের পরে তাদেরকে আর অবিবাহিত অবস্থায় বেশি দিন রাখাটা যথার্থ হবে না। এটা নিরাপত্তার কথা বলছে, সেখানে আমাদের উত্তরটা হবে যে সেই জায়গায় নারীর নিরাপত্তা বিধান করাটাই ছিল উত্তর, নারীকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া না। একটা মেয়ে একটা শিশু নিয়ে দেখালো যে ডিভোর্স হয়ে গেল, তার বাপের বাড়ি আসলো, অর্থাৎ নির্যাতনের মাত্রা বেড়ে গিয়েছিল, এখনও আছে। এই ঘটনা যদি ঘটে যে 16 বছরে এসে যদি হয়, তাহলে পরে এটা আরও মাত্রা বেড়ে যাবে। আর সবচেয়ে বড় কথা যে মা দিতে পারবে, বাবা মা দিতে পারবে, কিন্তু একটা এটার শিকার এটার সুযোগ নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ছেলে মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি যে বাচ্চারা আছে তারাও কিন্তু বিয়ে করে ফেলতে পারে। সেক্ষেত্রে কি বৈষম্য হলো না? বাপ মা দিতে পারবে, তারা যখন প্রেম করবে বা তারা নিজেদের চয়েস করবে, তখন তারা মনে করবে আমার বাপ মাই যদি দিতে পারে তাহলে আমি বিয়ে করতে পারবো না কেন। আরেক চ্যালেঞ্জ নারীর স্বাস্থ্য ও পুষ্টি। দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সর্বশেষ গবেষণা ও জরিপ বলছে বাংলাদেশে প্রায় 7.5 কোটি নারীর মধ্যে প্রায় 3.5 কোটি পুষ্টিহীনতার শিকার। নারীদের এই পুষ্টিহীনতার নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতি ও সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের ওপর। নারীর অগ্রগতি ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। নারীকে দিতে হবে বিকশিত হবার সুযোগ। অর্ধেক জনগোষ্ঠী যখন নারী, তখন মর্যাদার সঙ্গে সমতা প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে পুরুষ প্রাধান্যে থাকা পরিবার, সমাজ ও রাষ্ট্রকে। কর্মক্ষেত্রটি হবে নারী বান্ধব, নিরাপদ। তখনই নারী উপলক্ষ হবে না, হয়ে উঠবে মানুষ পরিচয়ে মানব সমাজের সকলের অংশীদার। সে নারীর ক্ষমতায়ন হয় নাই, তেমন সক্ষমতা অর্জন হয়েছে, যে কারণে আজকে 15+ বয়সের
57% নারী অর্থনীতিতে অংশগ্রহণ করছে। এটা একটা বিরাট ব্যাপার একটি উন্নয়নশীল দেশের জন্য। এবং এইভাবে নারী তার উৎপাদনে, অর্থনৈতিক উৎপাদনে যে ভূমিকা রাখছে, কৃষিতে, শিল্প খাত বলাই যায় না, 41 লাখ নারী, তারপরে সেবা খাত, প্রতি স্তরের উন্নয়নে নারী বিরাট অবদান রাখছে, ভূমিকা রাখছে। কিন্তু তা সত্ত্বেও আমি দেখছি নারী ক্ষমতায়িত হয় নাই, অর্থাৎ জীবনের বিকল্পগুলি বেছে নেবার সক্ষমতা, পারিবারিক সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সেই বিকল্পগুলির মাধ্যমে উন্নত জীবনধারাকে বেছে নেবার অধিকার নারীর সৃষ্টি হয়নি। জীবনের গল্প আজ এ পর্যন্তই। অন্য কোনো বিষয়ে নতুন গল্প নিয়ে আমরা আবারও আসব আপনাদের সামনে। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানান। চিঠি লিখুন, ঠিকানা জীবনের গল্প, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা। মতামত পাঠান ইমেইলে galpo.desh@gmail.com এ। আমরা আছি ফেসবুকেও, www.facebook.com/drc.voa। সবাইকে শুভেচ্ছা আরেকবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।